কিরে কই তুই? আমি তো আজ সন্ধ্যায় আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। কি বলছিস কি ভাই? আমি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য শহর থেকে এসেছি, এখন এত রাতে আমি কই যাব? তুই আমাকে আগে বলতে পারলি না? হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছি। কখন আসবি তুই? আজ সকালে আসবো। অমলেশের সাথে কথা বলে আমার মনটাই খারাপ হয়ে গেল। আমার নাম অর্ক ঘোষ, শহর থেকে এসেছি। দুর্গাপুজো উপলক্ষে 7 দিনের ছুটি পেয়েছি। ভেবেছি এই ছুটির দিনগুলো আমার বন্ধু অমলেশের গ্রামে কাটিয়ে দিব, কিন্তু অমলেশ তো বিকেলেই শ্বশুর বাড়ি গেছে। অমলেশের শ্বশুরবাড়ি রামজয়পুর, এখান থেকে অনেক দূরে। আমি এর আগেও ছুটিতে অমলেশের গ্রামে এসেছিলাম। গ্রামটি দেখতে বেশ সুন্দর। ছুটি পেয়ে মোটর সাইকেল নিয়ে সোজা এখানে চলে আসি। সকাল পর্যন্ত আমি কোথাও অপেক্ষা করব অমলেশের জন্য। এখন রাত আনুমানিক 12টা 30। এত রাতে আমি বাড়ি গেলেও পথে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। রাস্তাটা ভালো নয়। কয়েকদিন থেকে ওই রাস্তায় ডাকাতি, ছিনতাই সব বেশি হচ্ছে। অমলেশকে না জানিয়ে বের হওয়াটা একদমই ঠিক হয়নি। নিজের বোকামির জন্য নিজেকেই দোষ দিতে লাগলাম। এখন এই রাতের বেলায় কোথায় যাব আমি চিন্তা করতে করতে আমি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। অমলেশ আর আমি দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। দুজনের একসাথে অনেক স্মৃতি আছে। ইউনিভার্সিটিতে থাকাকালীন আমরা দুজনে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতাম। এখন অবশ্য চাকরির কারণে আগের মতো আর ঘোরাঘুরি হয় না। মোটর সাইকেল চালিয়ে যেতে রাস্তায় বড় একটা ডাকঘর চোখে পড়ল। এটি রামজয়পুরের ডাকঘর। ডাকঘর দেখে আমি থমকে গেলাম। মোটর সাইকেল থামিয়ে ডাকঘরটি ভালো করে দেখতে লাগলাম। ডাকঘরটি দেখতে অনেক পুরনো মনে হচ্ছে। ডাকঘর দেখার পর মনের মধ্যে একটা আশা জাগলো। যদি আজ আমি রাতটা এই ডাকঘরে কাটাতে পারি তাহলে কাল সকালে অমলেশের বাড়ি যাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। মোটরসাইকেল ডাকঘরের সামনে রেখে আমি ডাকঘরের ভিতরে যাই। ডাকঘরের সামনে ঘুটঘুটে অন্ধকার। আমি মোটরসাইকেলটা রেখে ভিতরে যাই। ভিতরে সব কিছু নীরব, নিস্তব্ধ। এত রাতে ডাকঘরে কেউই জাগে না, একটা পাহারাদারও নেই। কিন্তু আমি অবাক হলাম, গেটে কেউ নেই। বাহিরে একটা লাইট পর্যন্ত জ্বলছে না। কেউ আছেন? ভিতরে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করা যাবে? কয়েকবার ডাকার পরও ভিতর থেকে কারো সারা শব্দ পাওয়া গেল না। হয়তো ডাকঘরে কেউ নেই, থাকলেও হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি হাল ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম, আর তখনই পিছন থেকে কেউ একজন ডাকলো, কাকে চান? আমি পিছনে ফিরে তাকাই। একজন বয়স্ক লোক একটি চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আগে আমি একটু সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু এখন তো ডাকঘর বন্ধ, কাল সকালে আসবেন। অত রাতে কি ডাকঘর খোলা থাকে? কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি আপনার? না, আসলে ডাকঘরে কোনো কাজ নেই। আমি শুধু এই রাতটা ডাকঘরে থাকতে চাচ্ছিলাম, সকাল হলেই চলে যাব। আমার কথা শুনে লোকটা খুবই কর্কশ গলায় বলল, এইখানে রাতে থাকা যাবে না, তুমি চলে যাও। দেখুন না দাদা, একটু ম্যানেজ করা যায় কিনা? অনেক দূর থেকে এসেছি, থাকার মতো কোনো একটা জায়গা দরকার। সকাল হলে আমি আমার বন্ধুর বাড়ি চলে যাব। বললাম তো এখানে থাকা যাইব না। লোকটার কথায় কিছুটা মন খারাপ হয় আমার। জোর করে তো আর থাকা যাবে না, কি আর করার। রাতটা এই জয়দেবপুরের রাস্তায় কাটাতে হবে। আমি বিষণ্ণ মন নিয়ে ফিরে যাচ্ছিলাম, আর তখনই লোকটা পিছন থেকে আমায় ডাক দেয়। ঠিক আছে, বিপদে যখন পড়েছ তখন রাতটা শুধু তোমাকে থাকতে দিচ্ছি। অনেক উপকার করলেন, অনেক উপকার করলেন দাদা। বয়স্ক লোকটার সাথে আমি ডাকঘরের ভিতরে গেলাম। ভিতরে গিয়ে লোকটি আলো জ্বালালো। আলোতে ভিতরের অবস্থা দেখে আমি খুব অবাক হলাম। খুব বাজে অবস্থা ঘরের। চারিদিকে ধুলোবালি আর নোংরা জমে আছে। মনে হচ্ছে যেন অনেক বছর এই ডাকঘর খোলা হয়নি। আমি কিছু বলে ওঠার আগেই বয়স্ক লোকটা আমায় বলল,
এই ডাকঘরে অফিসার ছুটিতে বাড়ি গেছে, তাই এখানে তোমায় থাকতে দিলাম। আগে আপনার অসুবিধা হয়। পাহারাদারটি চলে যায়। আমি পাশে থাকা ছোট একটা চৌকি দেখতে পাই। বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, তারপর বিছানায় শুয়ে পড়ব ভাবি। কিন্তু রুমের লাইট জ্বলছে, তাই আর ঘুম আসছে না। আমি আবার লাইটের আলোতে একদমই ঘুমাতে পারি না। উঠে গিয়ে লাইট বন্ধ করে আমি আবার খাটে এসে শুয়ে পড়ি। বিছানায় গায়ে এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে যাই। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। অন্ধকারে খেয়াল করলাম কেউ একজন আমার পায়ের কাছে আমার চাদর টানছে। ভয়ে আমার সারা শরীর শিউরে ওঠে। আমি ধরপড় করে উঠে দেখি ভয়ঙ্কর একটা অশরীর আমার দিকে তাকিয়ে আছে। গলা থেকে রক্ত পড়ছে, চোখগুলো জল করছে। ভয় আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। এখনো আমার রুম অন্ধকার। এক মুহূর্তের জন্য মনে হলো আমি এতক্ষণ স্বপ্ন দেখছি। আর তখনই আমার রুমের ভিতর কারো কথা শুনতে পাই। অফিসারের চেয়ারে যেন কেউ বসে আছে। মুহূর্তে আমার সারা শরীর হিম হয়ে আসে। রুমে আমি ছাড়াও আরো কেউ আছে। কলম কোথায় গেল? রেসকে সব এলোমেলো। নিতাই, কই গেলি? আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। অন্ধকার হলেও রুমের জানালা খোলা, আর সেই আলোতে আমি দেখতে পাচ্ছি ডেস্কে কেউ বসে আছে। সে খুব রাগান্বিত স্বরে নিতাইয়ের নাম ধরে ডাকতে থাকে। নিতাই, কই তুই? ডাকঘরের পাহারাদার দৌড়ে আসে। আগে ডাকছেন স্যার? আমার কলম কোথায়? স্যার, এই নিন কলম। নিতাই, আলো জ্বালাও। আজকাল চোখের অবস্থা খুব খারাপ। তোমরা আলো ছাড়া দেখলেও আমি দেখতে পারি না। এই গ্রামে চোখের ডাক্তার হরণ আর জঙ্গলে মারা গেছে। ওই কি একবার ডাকবো স্যার? আপনার চোখটা একটু পরীক্ষা করে দেখতো। পাহারাদারের কথায় আমার চোখ কপালে উঠে যায়। এ কি বলছে? আজ সকালে মারা যাওয়া লোককে কিভাবে ডাকবে? ডেস্কে বসা লোকটা বলে উঠল, কথাটা তুমি মন্দ বলনি। কাল রাতে একবার ডেকো। চোখ না দেখালে মুশকিলে পড়ে যাব। আর সহ্য হয় না অন্ধকারে কাজ করতে করতে। রমেশ বাবুর ফাইলটা বের করে দাও তো দেখি। আগে আলো জ্বালাও। পাহারাদার লাইট জ্বালিয়ে দিতেই আমি তাদের দেখতে পেলাম। তাদের চেহারা দেখে আমার হাত পা কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে। দুজনের চেহারা বিভৎস, কাটা গলা থেকে রক্ত ঝরছে, সারা শরীরে রক্ত লেগে আছে। ভয়ে আমি ঠকঠক করে কাঁপছি। ডিস্কে বসা লোকটাও পাহারাদার আমার দিকে তাকায়। নিতাই, এ তুমি কাকে এনেছো? এ তো দেখছি জীবিত মানুষ। আগে স্যার, এই ছেলেটা একটু বিপদে পড়েছিল, তাই জায়গা দিয়েছি। কিন্তু ওকে দেখে তো আমার খুব খিদে লেগেছে। স্যার, সত্যি বলতে আমার নিজেরও মানুষের রক্ত মাংস দেখলে খেতে ইচ্ছা করে, তাই ছেলেকে এখানে আটকে রেখেছি। ভালো করেছিস। এখন দুজনে মিলে এটাকে খাবো। তাদের কথা শুনে আমার মূর্ছা যাওয়ার মতো অবস্থা। আমি কাদের পাল্লায় পড়লাম? এরা কেউ তো মানুষ নয়, এরা আমাকে মেরে ফেলবে। কি করে বাঁচাবো নিজেকে? দুজনে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তোরে যাইতে দিলে আমরা খাবো কি? তাদের পৈশাচিক হাসিতে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। আমি প্রাণ বাঁচে দৌড়াতে লাগলাম। পিছনে দুইটা অশরীরী আসছে। মোটর সাইকেলে যে উঠে বসবো সে সময়ও নেই, তাই আমি মোটর সাইকেল ছেড়েই দৌড়াচ্ছি। ডাকঘরের সীমানা অতিক্রম করার পর তাদের আর দেখতে পেলাম না।
কিন্তু প্রচণ্ড ভয়ে আমার হাত পা কাঁপছে, মাথা ঘুরে আসছে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই আমার। পরদিন আমার জ্ঞান ফিরে আসলে আমি একটা বাড়িতে নিজেকে আবিষ্কার করি। বাড়িটা আমি চিনতে পারি, এটা অমলেশের বাড়ি। আমি এখানে কিভাবে আসলাম? এক এক করে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। অমলেশ রুমে আসে। জ্ঞান ফিরেছে তোর? আমি এখানে কি করে? আমি সকালে বাড়িতে এসেই তোর সন্ধানে বের হই। তোর মোবাইলে অনেক কল দিয়েছি কিন্তু রিসিভ হয়নি, তাই চিন্তায় পড়ে যাই। গ্রামের লোকজন তোকে রাস্তায় পড়ে থাকতে দেখে, রাস্তায় ভিড় দেখে আমি এগিয়ে গিয়ে দেখি তুই জ্ঞান হারিয়ে পড়ে আছিস। আমাকে খুলে বলতো কি হয়েছিল? আহ, আমি কাল রাতে ভূত দেখেছি। আমি অমলেশকে সব খুলে বলি। সব শুনে অমলেশ আমাকে যা জানায় তা শুনে আমার চোখ কপালে উঠে যায়। ডাকঘরটি কয়েক বছর আগে খোলা থাকলেও এখন এই ডাকঘরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। এই ডাকঘর এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু কেন? আমি তো জানি এই রামজয়পুরেরই একটাই ডাকঘর আছে। হ্যাঁ, এই ডাকঘরে 4 বছর আগে ডাকঘরের অফিসার সুরেশ ও পাহারাদার নিতাই খুন হয়। আর তারপর থেকেই ডাকঘরে ঘটে যায় একের পর এক লোমহর্ষক ঘটনা। ডাকঘরের সামনে মানুষের হাড়গোড় পাওয়া যেত রক্তশূন্য অবস্থায়। মানুষ মরে পড়ে থাকতো। কাল রাতে আমি অফিসের সুরেশ আর নিতাইকে দেখেছি। তাদের হাতে এখনো ওই ডাকঘরে আছে। হ্যাঁ, আর তাই তো ভয়ে কেউ রাতের বেলা ওইদিকে যায় না। কিন্তু অফিসের সুরেশ আর নিতাই মারা গেল কি করে? শুনেছি অফিসার সুরেশ নাকি তার এক কলিগকে দুর্নীতি করতে দেখে ফেলেছিল, আর তারপর হুমকি দিয়েছিল যেন সে আর দুর্নীতি না করে, নাহলে সবাইকে জানাবে। আর তাই তার কলিগ রাতের বেলা ডাকঘরে এসে ছুরিকাঘাত করে সুরেশকে খুন করে। পাহারাদার নিতাই বাধা দিতে আসলে তাকেও খুন করে। এই ঘটনার কিছুদিন পরে ওই কলিগের মৃতদেহ রক্তশূন্য অবস্থায় ডাকঘরের সামনে পড়ে থাকতে দেখা যায়। অফিসার সুরেশ তো ভালোই ছিল তাহলে। তাহলে আমাকে মেরে ফেলতে চাইছিল কেন সে? এখন তারা হিংস্র প্রেতাত্মাতে পরিণত হয়েছে, তাই এরা এখন কাউকে আর মায়া করে না। রাতের বেলা কখনোই ডাকঘরের সামনে আর যাস না। জয়দেবপুরের ভৌতিক ডাকঘরের কথা মুহূর্তে গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। কেউ দিনের বেলাতেও আর সেই ডাকঘরের কাছে ঘেঁষে না। কেদিন সবাইকে চমকে উঠে